হ্যালো বন্ধুরা, ডার্ক রুম বাংলার ভয়ঙ্কর ভৌতিক ঘটনায় তোমাদের স্বাগত। ধরো তোমরা রাতের বেলা শুয়ে আছো, অন্ধকার ঘর। হঠাৎ তুমি বুঝতে পারলে যে তোমার মাথায় কোনো কিছুর একটা স্পর্শ হচ্ছে। তুমি যখন সেই জিনিসটা টাচ করলে তখন বুঝতে পারলে সেটা কারোর পা। আর এই ভয়ঙ্কর অনুভূতিটা অনুভব হয় বেলেঘাটা থেকে প্রায় 1500 কিলোমিটার দূরে। কিন্তু বেলেঘাটার ফ্ল্যাটের সাথে কি করে কানেক্টেড তা এই ঘটনাটা তোমরা শুনতে শুনতে বুঝতে পারবে। কিন্তু তার আগে তোমাদের যদি এই ধরনের ভৌতিক ঘটনা শুনতে ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার অবশ্যই করে দিও এবং কমেন্টে জানিও তোমরা কে কোথা থেকে শুনছো। আর তোমরাও যদি তোমাদের সাথে ঘটা কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা বা তোমাদের জানা কোনো ঘটনা আমার সাথে শেয়ার করতে চাও তাহলে দেখবে ডেসক্রিপশনে আমার মেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। সেখানে তোমরা ভয়েস মেসেজ, টেক্সট মেসেজ অথবা ফোন করে আমাকে তোমাদের অভিজ্ঞতা শোনাতে পারো। তো চলো আজকের এই ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করি। আজকের এই ঘটনাটা আমাকে কলকাতা থেকে পাঠিয়েছে দেবজিৎ। দেবজিতের জেঠুর কলকাতার বেলেঘাটায় একটা ফ্ল্যাট ছিল, আর এই ফ্ল্যাটে অদ্ভুত আর ভয়ঙ্কর কিছু ইনসিডেন্ট ঘটে। কিন্তু তার আগে দেবজিতের জেঠুর সম্বন্ধে কিছু কথা বলে নেওয়া ভালো। দেবজিতের জেঠু এই ফ্ল্যাটে একাই থাকতো, কারণ ওনার স্ত্রী আর ছেলে আছে, তো তাদের মধ্যে না সম্পর্ক ভালো ছিল না, তাই ওনার স্ত্রী আর ছেলে আলাদা কোথাও থাকে। দেবজিৎদের সাথে ওর জেঠুর ভালো সম্পর্ক ছিল, সেই কারণে দেবজিৎ কোনো সময় ওর জেঠুর ফ্ল্যাটে যেত বা ওর জেঠু দেবজিৎদের বাড়িতে আসতো, মানে যাতায়াত ছিল। তো একদিন দেবজিৎরা জানতে পারলো যে ওর জেঠু হঠাৎ করে আসামে যাবে। এবার আসাম যাওয়ার কারণটা কি সেটা জানতে চাওয়ায় তখন দেবজিতের জেঠু বলল যে আমার অফিসের একজন কলিগের ছেলের বিয়ে। মানে দেবজিতের জেঠু কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতো কোনো একটা অফিসে, তো ওখান থেকে আর কি রিটায়ার হয়ে গেছিলো এবং ওনার যে এক বন্ধু আছে সেই বন্ধুরও রিটায়ারমেন্ট হয়েছিল, তো ওই বন্ধু থাকতো আসামে। এবার ওনার ছেলের বিয়ে, তাই দেবজিতের জেঠুকে ইনভাইট করেছে। সেই কারণে দেবজিতের জেঠু আসামে যাবে এবং যে জায়গায় যাবে সেই জায়গাটার নাম হলো তিনসুকিয়া। আসলে দেবজিতের জেঠু তো কোনো সময় আসামে যায়নি, তাই ভেবেছে যে কলিগের ছেলের বিয়েতে যাবে এবং ওখানে আশেপাশে যা সাইট সিন আছে সেগুলো আর কি ঘুরে আসবে। যাই হোক, দেবজিতের জেঠু নির্দিষ্ট দিনে তিনসুকিয়া গিয়ে পৌঁছালো। যখন ট্রেনের থেকে নামলো তখন না যে বাড়িতে আর কি ইনভাইট ছিল দেবজিতের জেঠুর, সেই বাড়ির থেকে ওনাকে রিসিভ করার জন্য একটা গাড়ি পাঠানো হয়। আসলে যার বাড়িতে ইনভাইট, মানে যে কলিগের বাড়িতে ইনভাইট, ওনার বাড়ি তিনসুকিয়ার যে প্রপার টাউন আছে সেখানে ছিল না, ওখান থেকে একটু ভেতরে ছিল একটা গ্রামের মধ্যে। যাই হোক, দেবজিতের জেঠু তো সেই গাড়ি করে সেই গ্রামে গিয়ে পৌঁছালো এবং বিয়ে বাড়িতে যখন গেছে তো হইচই হচ্ছে, অনেক লোক আর কি এসেছে, অনেক আত্মীয় স্বজন এসেছে। তো যে কলিগ আছে ওনার সাথে কথা বললো, সেই কলিগ সবার সাথে পরিচয় করিয়ে দিল যে উনি আমার বন্ধু হয়। এবার দেবজিতের জেঠুর থাকার জন্য একটা ঘর ম্যানেজ করা হয় এবং সেই ঘরটা হলো যার বাড়িতে ইনভাইট ওনাদের প্রতিবেশীর ঘর। আসলে কি হয়, বিয়ে বাড়িতে তো অনেক বাইরে থেকে লোকজন এসেছে, আর গ্রামের বাড়িতে কি হয় যে থাকার যদি তোমার ক্যাপাসিটি না থাকে তখন আশেপাশে যারা প্রতিবেশী আছে তাদের বাড়িতে থাকার ব্যবস্থা করা হয়। তো দেবজিতের জেঠুর জন্য একটা বাড়ি ঠিক করা হয় এবং সেই বাড়িতে দেবজিতের জেঠু একাই থাকবে এবং একটা রুমের মধ্যেই আর কি থাকবে। আর সেই বাড়িতে আরও লোকজন আছে, তারা তো অন্য রুমে থাকবে। আর এই বাড়িটা হলো যে বাড়িতে বিয়ে হচ্ছে ওখান থেকে মোটামুটি 1 মিনিটের রাস্তা। এবং যে ঘরটা আর কি দেবজিতের জেঠুকে দিয়েছে, মানে ওটা একটা সিঙ্গেল রুম। তো ঘরটা আর কি সাজানো গোছানো, একটা খাট আছে, সাইডে মশারি আছে এবং দুটো জানলা আছে, জানলাগুলো খোলা ছিল। আর যেদিকে জানলাগুলো খোলা সেদিকে একটা বাঁশবাগান আছে এবং ওখান থেকে না ঠান্ডা একটা হাওয়া আসছিল। আর এই টোটাল যে ঘরটা আছে এটা টোটাল একটা মাটির ঘর, ওপরে টিনের চাল দেওয়া, মানে গ্রামের যেরকম ঘর থাকে সেরকম ঘর। তো যাই হোক, দেবজিতের জেঠু সেই ঘরে ঢুকে আর কি তারপর একটু ফ্রেশ হলো, মানে বাইরে গিয়ে বাথরুমে স্নান টান করে তারপর একটু ঘুমিয়ে পড়ে। আসলে ওনার একটু ধকলটা বেশি গেছিলো। আর সেদিনকার ছিল সেই ছেলেটির বিয়ে, মানে রাতেবেলা আবার বরযাত্রী যেতে হবে। তো দেবজিতের জেঠু আর কি ঘুমিয়ে পড়েছে। মোটামুটি বিকেলেই 4:30 কি 5টা বাজে, তিনি তো ঘুমিয়ে আছে। হঠাৎ করে ওনার গায়ে একটা ঠান্ডা কিছুর স্পর্শ পায়। এবার যখন সেই ঠান্ডা জিনিসটা ফিল করলো সঙ্গে সঙ্গে দেবজিতের জেঠুর ঘুমটা ভেঙে যায় এবং উনি না চমকে ওঠে, মানে কি হলো, গায়ে একটা ঠান্ডা কিছু লাগলো। কিন্তু তাকিয়ে চারদিকে দেখছে ঘরে কিন্তু কেউ ছিল না। মানে ঘর তো অ্যাকচুয়ালি তিনি যখন শুয়েছে তখন ভেতর থেকে বন্ধ করে শুয়েছে, তাই ঘরে কেউ আসবেই বা কী করে।
তো তিনি কি আর কি কিছুই বুঝলেন না যে কি হলো। এবার উঠে আর কি ঘড়িতে দেখলো যে 5:30 মতো বাজে। তো উঠে ফ্রেশ ট্রেশ হলো, তারপর মুখ হাত ধুলো, ধোয়ার পর রেডি টেডি হয়ে সেই বিয়ে বাড়িতে চলে যায়। এরপর সেই বরযাত্রী থেকে ফিরতে ফিরতে মোটামুটি রাত্রি প্রায় 12টা বেজে গেছে। তো তিনি এসে নিজের ঘরে ঢুকে ড্রেস চেঞ্জ করে তারপর বাইরে বেরিয়ে হাত মুখ ধুয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ে। এবার সে সময় দেবজিতের জেঠু মশারি আর টাঙায়নি, কারণ ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তার মধ্যে সেই ঘরে না কোনো মশা ছিল না। তো দেবজিতের জেঠু আর কি নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। তো মোটামুটি রাত্রি তখন 2টা হবে। হঠাৎ করে দেবজিতের জেঠু একটা অনুভব পেল, আর সেই অনুভবটা হলো দেবজিতের জেঠু কাত হয়ে শুয়ে আছে, মানে ডান দিকে কাত হয়ে শুয়ে আছে। তো ওনার মনে হলো যে ওনার মাথার মধ্যে কোনো কিছুর একটা স্পর্শ হচ্ছে। এবার উনি না প্রথমে বুঝতে পারেনি, তো কি করেছে উনি ডান হাত দিয়ে সেই জিনিসটা আর কি ঘুমের চোখে আর কি সরাতে গেছে। এবার যখন ডান হাতটা দিয়ে সরাতে গেল, ওনার কেন জানি মনে হলো ওনার হাত কোনো কিছুর সাথে ঠেকলো। এবার উনি না প্রথমে বুঝতে পারেনি, আসলে উনি তো ঘুমের চোখে হাতটা আর কি সরিয়েছে। ও ওনার সে সময় আর কি মনে হচ্ছিল যে উনি ওনার নিজের ফ্ল্যাটে আর কি ঘুমোচ্ছে, মানে উনি যে একটা অন্য জায়গায় এসে অন্যর বাড়িতে আর কি শুয়ে আছে সেই জিনিসটা উনি তখন ভুলে গেছিল। তো ঘুমের ঘরে ছিল, সেই কারণে আর কি হয়েছে এটা। এবার উনি আবার শুয়ে আছে, একটু পরে আবার সেই ফিলিংসটা হলো, ঠিক ওনার মাথার কাছে কোনো কিছুর একটা জিনিসের টাচ হচ্ছে। তার সাথে একটা না কেমন মর্মর করে একটা শব্দ শুনতে পাচ্ছিল। তখন দেবজিতের জেঠুর টনক নড়ে যে আমি তো অন্য জায়গায় শুয়েছি, আর যেখানে শুয়েছি এই ঘরে তো আমি ছাড়া কেউ নেই, তাহলে কিসের টাচ হচ্ছে। তো উনি আর কি ফট করে ওপরে তাকায়, মানে কিসের টাচ হলো, কিন্তু না কিছুই আর কি দেখতে পেল না। যদিও ঘরটা সে সময় অন্ধকার ছিল, কিন্তু বলে না যে অন্ধকারের নিজস্ব একটা আলো আছে। তো মানে দেবজিতের জেঠু সে সময় আবছা আবছা আলোয় আর কি ঘরের চারদিকে দেখলো, কিন্তু না কিছুই আর কি বুঝতে পারলো না যে ওনার হাতে কোন জিনিসের টাচ হলো। তো যাই হোক, এরপর উনি আবার ঘুমিয়ে পড়ে, মানে কি টাচ হয়েছে যাই হোক বুঝতে তো পারেনি, তো ঘুমিয়ে পড়েছে। তো পরের দিন সকালে ঘুমের থেকে উঠলো, সেই বাড়িতে ব্রাশ টাশ করলো, এবং ওই বাড়ির লোক ওনাকে চা ঠা দিল খেতে, এবং উঠোনে বসে না ওই বাড়ির লোকের সাথে গল্প টল্প করছে। কিন্তু রাত্রেবেলা যে উনি যে একটা ফিলিংস পেয়েছে সেই কথাটা ওই বাড়ির লোককে জানায়নি, কারণ কি আর বলবে, মানে উনি তো নিজেও বুঝেনি যে সেই জিনিসটা কী ছিল। আর এরকম উল্টাপাল্টা কথা যদি সেই বাড়ির লোককে জিজ্ঞেস করে তো একটা প্রেস্টিজের ব্যাপার থাকবে, মানে নতুন এসেছে এই বাড়িতে থাকতে দিয়েছে, উনি থাকছে ভালো মতো। তো যাই হোক সেই কথাটা জিজ্ঞেস করেনি। এবার চা ঠা খাওয়ার পর তারপর রেডি হয়ে আবার বিয়ে বাড়িতে যায়, এবং বিয়ে বাড়িতে গিয়ে ওখানে গল্প টল্প করে, আরও অনেক লোক এসেছে, সবার সাথে আর কি গল্প টল্প করে মোটামুটি দুপুরে খাওয়া দাওয়া করে আবার এই বাড়িতে এসে দুপুরবেলা আর কি ঘুমিয়েছে। এবং যে 2টা জানলা ছিল, তো পেছনে তো বাঁশবাগান ছিল, তো ওই জানলা দুটো আর কি খুলে রেখেছিল, কারণ একটা হাওয়া আসছিল। তো যাই হোক জেঠু ঘুমিয়েছে, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা হয়েছে। হঠাৎ করে বিকট একটা শব্দ হলো, আর সেই শব্দে জেঠুর ঘুমটা ভেঙে যায় এবং বিছানায় ধরফর করে উঠে বসে। আর দেখলো ওই যে 2টা জানলা খোলা ছিল না, ওই 2টা জানলার মধ্যে একটা জানলার একটা পাল্লা বন্ধ হয়ে আছে, মানে জানলার ওই পাল্লাটা জোরে শব্দ করে বন্ধ হয়ে যায়, সেই কারণে বিকট একটা শব্দ হয়। আর জেঠুর ঘুমটা তখন ভেঙে যায়, মানে জেঠু ধরফর করে বিছানায় উঠে বসে। তিনি তখন ভাবলেন যে বাইরে তো কিছু বাচ্চা খেলছিল, মানে ওখান থেকে একটু দূরে কিছু বাচ্চার আর কি চিল্লাচিল্লি শোনা যাচ্ছিল যে ওরা খেলছিল, হয়তো সেখান থেকে কোনো বাচ্চা সেই জানলার পাল্লাটা আর কি জোরে বাইরে থেকে বন্ধ করে দিয়েছে, এবং সেই আওয়াজে উনি আর কি ঘাবড়ে যান। যাই হোক রাতের খাওয়া দাওয়া সেরে তিনি সেই ঘরে রাতেরবেলা আবার শুয়েছে। আর সেদিন শোয়ার পর ওনার না ঘুমটা ঠিকমতো আসছিল না, মানে এই ঘরটার মধ্যে কেমন যেন একটু গুমোট গুমোট ভাব মনে হচ্ছিল, মানে দম বন্ধ আসে এরকম একটা ফিল হচ্ছিল। তাই তিনি উঠে একটা জানলার পাল্লা আবার খুলে দেয় রাতের বেলা। তো যাই হোক বাইরে থেকে আবার একটা হাওয়া আসলো, তখন আবার ওনার শরীরটা একটু ভালো লাগছিল। তো শুয়ে আছে উনি, শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পর। এবার অনেকক্ষণ হয়েছে, তো উনি ঘুমিয়ে আছে। হঠাৎ করে আবার সেই একই রকম অনুভব হলো, মানে আগের দিন রাতে যেরকম একটা অনুভব হয়েছিল ঠিক সেরকম একটা অনুভব হলো যে ওনার মাথার উপর কোনো কিছু জিনিসের একটা স্পর্শ হচ্ছে। এবার উনি না তখন একটু জেগে যায়, জেগে কি করে ফট করে যে মাথার উপর যে জিনিসটা স্পর্শ হচ্ছে সেটা না ধরতে যায়। আর যখন ধরতে গেল তখন যে জিনিসটার ফিল পেল, তখন না উনি প্রচণ্ড ঘাবড়ে যায়। আর সেই ফিলটা হলো উনি যেটা ধরেছে ওটা কারোর পা। ধরার পর উনি ওনার হাতটা সরিয়ে দেয়, উনি বুঝলেন কারণ উনি পায়ের বুড়ো আঙ্গুলটা ধরেছিল। এবার এটা যখন হলো, মানে যে জিনিসটা উনি ধরলো, উনি সঙ্গে সঙ্গে বিছানায় উঠে বসে।
আর ওপরের দিকে তাকায়, স্বাভাবিকভাবে কিচ্ছু দেখলো না। তো উনি না ঘাবড়ে গেছে, মানে কি হলো এটা, সেকেন্ডের মধ্যে জিনিসটা হলো একদম স্পষ্ট, উনি পায়ের বুড়ো আঙুলটা টাচ করেছিল, ধরেছিল। তো সেই রাতে তো ভয়ে ভয়ে আর কি কাটায়, ঘরের লাইট টাইট আর কি জ্বালিয়ে রেখেছিল, কারণ ভয় তো একটু পেয়েছিল। আর যে জানলাটা খোলা ছিল ওটা না বন্ধ করতে যখন যাচ্ছিল, তখন উনি দেখছিলেন যে পিছনে যে বাঁশবাগানে যে বাঁশঝাড়গুলো ছিল, মানে বাঁশ গাছগুলো ছিল, ওগুলো না সমানে দুল ছিল। যদিও সে সময় বাইরে হাওয়া হচ্ছিল, এবার বাইরে যখন হাওয়া হয় তখন না বাঁশ গাছগুলো সমানে আর কি অদ্ভুতভাবে দুলতে থাকে। এটা যারা আর কি দেখোনি তারা যদি দেখো তোমরা নিশ্চয়ই ভয় পেয়ে যাবে। যাই হোক, সে সময় ওই জানলাটা তখন বন্ধ করে দেয়। তো সেই রাত তো কোনোভাবে কাটলো। তো পরের দিন সকালে জেঠু উঠে ব্রাশ টাশ করছিল, তখন সেই বাড়ির একটা লোককে জিজ্ঞেস করে যে গত দুদিন ধরে রাতের বেলা না আমি যখন শুচ্ছিলাম তখন এই ঘরের মধ্যে অদ্ভুত কিছু হচ্ছিল, আগে কি কোনো সময় কিছু হয়েছিল? তখন সেই বাড়ির লোকটা বললো, না না, কোনো কিছু তো নেই, আমরা তো এই বাড়িতে এই ঘরটার মধ্যে মাঝে মাঝে শুই, কোনো কিছু তো বুঝতে পারি না। তো যাই হোক, জেঠু আর কথাটা বাড়ায়নি, কারণ বেকার কথাটা বাড়াবে, কি দেখতে কি আর কি ফিল করেছে, বেকার উল্টাপাল্টা বাড়িয়ে নিজের মান সম্মান নষ্ট করে তো লাভ নেই, তাই কথাটা আর কি বাড়ায়নি। তো যাই হোক, সেদিন কত আর কি বউ ভাত ছিল, তো রাতেরবেলা আবার বউ ভাত খেয়ে ঠেয়ে এসে এই ঘরে আর কি শুয়েছে। আর জেঠু না তখন একটু ভয় ভয় পাচ্ছিল যে গত দুদিন ধরে রাতেরবেলা কিসের একটা অনুভব পেলাম, পায়ের আঙ্গুলেরও টাচ পেয়েছি, কোনো খারাপ ঠারাপ আছে নাকি আবার। তো যাই হোক, লাইটটা জ্বালিয়ে আর কি শুয়েছিল। এবার অনেকক্ষণ আর কি শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে। মাঝরাতের দিকে তো জেঠুর ঘুমটা আচমকা ভেঙে যায়। আর যখন ঘুমটা ভাঙলো না, তখন দেখে ঘরটা একদম অন্ধকার। এবার জেঠু প্রথমে না একটু ঘাবড়ে গেছে, জেঠু কিন্তু তখনও শুয়ে আছে। শুয়ে থাকতে থাকতে একটা জিনিস দেখতে পেল, মানে জেঠু যে খাটে শুয়ে আছে, খাটের বাদিকটা তো ফাঁকা আছে, সামনে দরজা আছে, তো সেদিকে আর কি কাত হয়ে শুয়েছিল। যখন সোজাসুজি তাকালো দরজার দিকে, তখন একটা অদ্ভুত একটা জিনিস দেখলো। সামনে দরজার পাশে একটা টেবিল ছিল, ওই টেবিলের তলায় বলে কেউ যেন হাঁটু গেড়ে বসেছিল, এবং ওই ফিগারটা ছিল একদম কালো কুচকুচে, মানে বোঝা যাচ্ছে না অন্ধকারের মধ্যে, কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে মানুষের একটা অবয়ব। আর আরেকটা বিষয় হলো, জেঠু সেদিনকার মশারি টাঙিয়েছিল, আগের দুদিন মশারি টাঙায়নি, তো ওদিনকার ওনার গায়ে কিছু একটা স্পর্শ আর কি বুঝতে পেরেছিল। আর 3 দিনের দিন যখন মশারি টাঙালো, তখন উনি দেখছে যে সামনের টেবিলের তলায় কেউ যেন বসে আছে। এবার জেঠুর অবস্থা তো ভাবতেই পারছো কী হতে পারে তখন। তো উনি আর কি দেখছিল যে বসে আছে, কোনোভাবে ধীরে ধীরে ওনার মাথাটা আর কি সামনের দিকে ঘোরায়, মানে ওদিকে তো তাকিয়ে থাকতে পারবে না, সামনের দিকে ঘুরিয়ে চোখ বন্ধ করে ঠাকুরের নাম জপ করতে থাকে। তো যাই হোক, এরকমভাবে কতক্ষণ করছে জেঠু আর কি নিজেও জানে না। এরপর যখন সকাল হলো, মানে সকালে পাখি টাকি আর কি ডাকছে, মানে ভোরবেলা আর কি হয়েছিল, তখন জেঠু না সাহস পেল। এবার তখন একটু সাহস করে আবার সেই টেবিলের দিকে যখন তাকালো, তখন কিন্তু আর কিছু দেখতে পেলো না, মানে ওখানে যে একটা ছায়ামূর্তি দেখেছিল তখন সেই জিনিসটা ছিল না। তো জেঠু তখন বুঝতে পেরেছে যে এই ঘরে কিছু খারাপ একটা ছিল। তো সকাল হলো, সকাল হওয়ার পর জেঠু উঠে নিজের লাগজপত্র গুটিয়ে সকালবেলায় সেই বাড়ি ছেড়ে যে বাড়িতে বিয়ে হচ্ছে ওই বাড়িতে গিয়ে ওঠে। এবং ওই বাড়ির যে ওনার যে কলিগ আছে, উনি বলছে কিরে এত সকাল সকাল চলে আসছি। তো জেঠু বললো, আরে ভালো লাগছে না, ওই বাড়িটা কেমন যেন একটু গুমোর ধরনের, তাই চলে আসলাম, ঘুমটুম ভালো মতো হয়নি। তখন ওই কলিগ যেয়ে বললো যে যা একটা ঘর ফাঁকা আছে ওই ঘরে গিয়ে তুই ঘুমো। তারপর জেঠু সেই বিয়েবাড়ি সেই ঘরে গিয়ে মোটামুটি ভালো মতো ঘুমিয়েছে। এবং জেঠুর সেদিনকার দুপুরবেলা আর কি ট্রেন ছিল, মানে ফিরে আসার ট্রেন। যাই হোক, তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে ট্রেন ধরে তারপর আবার বেলেঘাটাতে ফিরে আসে নিজের ফ্ল্যাটে। তো পরের দিন দেবজিৎ আর দেবজিতের মা জেঠুর বাড়িতে যায়, মানে গল্প শুনতে, যে বিয়ে বাড়িতে কেমন কাটালো এসব আর কি। এবার যখন গেল, তখন জেঠু তাদেরকে এই ইনসিডেন্টটা আর কি শোনালো, যে আসামে গিয়ে রাতেরবেলা যেই বাড়িতে ছিল সেই বাড়িতে যা যা ঘটলো, তখন দেবজিৎ আর দেবজিতের মাকে শোনালো। তো দেবজিৎ তো শুনে স্বাভাবিকভাবে ভয় পেয়ে গেছে, আর দেবজিতের মা না বিশ্বাস করেনি, বলছে ধুর কী সব উল্টাপাল্টা গল্প বলছেন, আজে বাজে গল্প, আজগুবি গল্প। তো যাই হোক, এগুলো আর কি কথা হলো। এর মাঝে আরও 2টা মাস কাটে। এর মধ্যে না জেঠুর সাথে দেবজিৎদের কোনো ধরনের দেখা সাক্ষাৎ হয়নি, কিন্তু মাঝে মাঝে ফোনে কিছু কথাবার্তা হয়েছে। তো একদিন দেবজিতের মা কোনো একটা কিছু রান্না করে, তো দেবজিৎকে বললো এটা জেঠুকে গিয়ে দিয়ে আয়। তো দেবজিৎ আর কি গিয়েছে জেঠুর বাড়িতে, গিয়ে জেঠুর ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে, মানে ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাচ্ছে। একটু পরে জেঠু দরজাটা খোলে। এবার দেবজিৎ জেঠুকে দেখে ঘাবড়ে যায়,
কারণ যে জেঠুকে 2 মাস আগে দেখেছিল এই চেহারার আর ওই চেহারার মধ্যে অনেক তফাৎ। কারণ এই জেঠু আগের থেকে অনেক শুকিয়ে গেছে, চোখের তলায় কালি পড়ে গেছে। তো দেবজিৎ দেখে বলছে, আরে জেঠু তোমার এত শরীর খারাপ, এরকম অবস্থা, তুমি আমাদের কেন জানাওনি? তুমি তো ফোনে ঠিকমতো কথা বলতে। এবার জেঠু না কিছু বলছে না, বলে ঠিক আছে আয় ভেতরে আয়। তো দেবজিৎ আর কি ভেতরে ঢুকেছে, খাবারটা টেবিলের মধ্যে রেখেছে, বলছে কি হয়েছে তোমার? মানে আগের থেকে একদম শুকিয়ে গেছে দেবজিতের জেঠু 2 মাসের মধ্যে। তখন দেবজিৎ ওর মা বাবাকে ফোন করে ডাকলো আর কি, দেখো জেঠুর কী অবস্থা। তো যাই হোক দেবজিতের বাবা আসলো, মাও চলে আসে, এসে দেখছে যে উনি একদম শুকিয়ে, মানে চেনাই যাচ্ছে না এরকম অবস্থা। মানে 2 মাসের মধ্যে একটা লোক এত স্বাস্থ্য খারাপ কি করে হয়? আর ওনার ঘরগুলো সে সময় না গুমোট হয়ে আছে, মানে সব জানলাগুলো আটকানো, বারান্দার দরজা আটকানো। তখন কিন্তু দুপুরে এই 1:30টা হবে, সেই সময় ঘরগুলো এরকম অবস্থা করে রেখেছে, মানে বাইরে থেকে কোনো আলো বাতাস কিছুই আসছে না। তো যাই হোক দেবজিতের মা সব জানলা ঠান্লাগুলো খুলে দিল, দরজাটা খুলে দিল, মানে বারান্দার দরজাটা। তো ঘরের মধ্যে কিছু আলো বাতাস আসলো। তারপর দেবজিতের বাবা জেঠুকে নিয়ে যায় একটা ডাক্তার দেখাতে। এবার ডাক্তার তো চেক আপ করলো, কিছু টেস্ট করতে বললো, সব কিছু টেস্ট করলো। তো পরের দিন রিপোর্ট আর কি দেওয়া হলো। রিপোর্টে কিন্তু কোনো কিছু নেই, মানে একদম দেখাচ্ছে নর্মাল, কিন্তু ওনার দেহ দিন দিন শুকিয়ে যাচ্ছে। এরপর আরও অনেক কিছু ডাক্তার দেখানো হয়, অনেক ওষুধ খাওয়ানো হয়, কিন্তু ওনার শরীরের কোনো ইমপ্রুভমেন্ট হয় না। এইভাবে আরও 4-5টা মাস কাটানোর পর জেঠুকে তারপর নার্সিংহোমে অ্যাডমিট করানো হয়, কারণ তখন অবস্থা খুবই খারাপ ছিল। এবং সেই নার্সিংহোমে জেঠু মারা যায়। তো সবাই আর কি শোকাহত হয়। এরপর জেঠুর মৃতদেহটা ওনার ফ্ল্যাটে এনে রাখা হয়, এবং ডাইনিং রুম যেখানে আছে, তো ওই রুমটা তো একটু বড়, তো সেই মেঝেতে আর কি রাখা হয়। তো যাই হোক তখন জেঠুর ছেলে তারপর স্ত্রী আসে, ওরাও আর কি কান্নাকাটি করেছে। এরপর তো জেঠুর দেহটা শ্মশানে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে গিয়ে যা যা শেষকৃত্য করতে হয়, যা যা নিয়ম থাকে, সব নিয়ম ঠিকমতো পালন করা হয়। কিন্তু একটা বিষয় হলো, জেঠুর দেহটা তো এই ফ্ল্যাটে রাখা হয়েছিল, তো এই ফ্ল্যাটে জেঠুর স্ত্রী আর জেঠুর যে ছেলে আছে ওনারা থাকতে চাচ্ছে না। এবার ওনারা কেন থাকতে চাচ্ছে না সেটার কারণটা হলো যে জেঠুর সাথে ওনার স্ত্রীর একটা কিছু সমস্যা ছিল, মানে ইগো টাইপের সমস্যা। তো ওনার স্ত্রী বলছে যে আমরা এই ফ্ল্যাটে থাকবো না, কিন্তু আমরা নিয়ম মানবো, সেটা আমার বাপের বাড়িতে গিয়ে আমি নিয়মকানুন পালন করব, মানে উনি আর ওনার ছেলে। তখন দেবজিতের মা অনেক কিছু বোঝায় যে এই ফ্ল্যাটটা তো ফাঁকা রাখা যাবে না, যেহেতু জেঠুকে এখানে শোয়ানো হয়েছে, চারদিকে গন্ডি কাটা হয়েছে, তো ফাঁকা রাখাটা ঠিক না। তখন দেবজিতের মা আরও অনেকে আর কি বোঝায় যে তুমি এখানে থাকো, তোমার কোনো ভয় নেই, আমরাও তোমার সাথে থাকবো। কিন্তু জেঠুর স্ত্রী কোনোভাবেই এখানে থাকতে চায়নি, এবং সেখানে ছেড়ে আর কি নিজের বাপের বাড়িতে চলে যায়। তো রাতের বেলা দেবজিতের আরও এক দাদা এবং আরও একটা কাকা আর কি এই ফ্ল্যাটে আর কি শুয়েছে, মানে থাকতে লাগবে আর কি 13 দিন, যতদিন না শ্রাদ্ধ না হচ্ছে নিয়ম অনুযায়ী থাকতে লাগে। এবার প্রথম 3-4টা দিন মোটামুটি ঠিকমতো কাটিয়েছে, মানে একটু একটু তো ভয় পেয়েছিল যে একজন মৃত আর কি গন্ডি কাটা তার পাশে আর কি শুয়েছে, মানে তার পাশে আরেকটা রুম আছে, সেই রুমে ওরা শুয়েছিল। তো 3-4 দিন পার হওয়ার পর আরও একদিন রাতের বেলা না ওরা শুয়ে আছে। তো হঠাৎ করে মাঝে যে ডাইনিং রুমটা আছে না, ওখান থেকে একটা কেমন যেন শব্দ শুনতে পায়, মানে কেউ যদি হাঁটলে পরে খালি পায়ে, পায়ের একটা যেমন হালকা শব্দ শোনা যায়, ওরকম ধরনের শব্দ শুনেছে। তো ওরা আর কি একটু ঘাবড়ে গেছে যে কিসের শব্দ। তো যাই হোক 3জন একসঙ্গে সাহস করে ওঠে। এবার ভয় তো পেয়েছে, কিন্তু খুব একটা ভয় পায়নি যেহেতু 3জন একসাথে। তো উঠে মাঝখানে ঘরে আর কি গেল, কিন্তু লাইটটাই জ্বালিয়ে যে কিছু আর কি দেখতে পায়নি। তারপর যাই হোক এসে আবার শুয়ে পড়েছে। তো এরকমভাবে আরও 1-2টা দিন পার হয়। এবার যেদিনকার শ্রাদ্ধ তার মোটামুটি 4 দিন আর কি বাকি আছে, তখন কিছু একটা ইনসিডেন্ট ঘটলো, যার জন্য ওরা প্রচণ্ড ভয় পাওয়া শুরু করলো। তো হলো কি, সন্ধ্যাবেলা করে দেবজিতের মা এবং দেবজিতের বাবা আরও কিছু লোক এসে সেখানে না আর কি ধূপকাঠি জ্বালাতো, মানে যেখানে গন্ডি কাটা আছে দেবজিতের জেঠুর, তো সামনে ধূপকাঠি জ্বালাতো, এবং ধূপকাঠি যতক্ষণ না নিভতো ততক্ষণ তারা সেখানে থাকতো। তো যাই হোক এরকমভাবে চলছিল। তো যেদিনকা আর কি শ্রাদ্ধ তার মোটামুটি 4 দিন আগে দেবজিতের মা এবং আরও কিছু লোক আর কি এসেছিল, এবং সবাই আর কি মাঝের ঘরে বসে নিচে বসে গল্প টল্প করছিল। আর দেবজিতের জেঠুর যেখানে গন্ডি কাটা সেখানে প্রদীপ ধূপকাঠি এগুলো জ্বালিয়ে রেখেছিল। আর পাশে 2টা রুম ছিল, একটা রুমে তো ওরা শুতো, আর একটা রুম আর কি বন্ধ করে রেখেছে। এবার তারা কিন্তু সবাই একসাথে গল্প করছে। হঠাৎ করে দেবজিতের মা এবং বাকি যারা আছে সবাই শুনতে পেল যে রুমটা বন্ধ করা ওই রুমের ভেতর দিয়ে আবার বারান্দা যাওয়ার দরজাটা ছিল। তো ওই বারান্দা যাওয়ার দরজাটা একবার জোরে বন্ধ হলো, আবার খুলে গেল, আবার জোরে বন্ধ হলো।
এবার সবাই না শুনেছে, শুনে তো সবাই আর কি চমকে হলো যে কিসের শব্দ হলো। তখন কয়েকজন আর কি সাহস করে সেই রুমের দরজাটা খুলে ভেতরে লাইট জ্বালালো, আর দেখে যে ওই রুমে বারান্দা যাওয়ার যে দরজাটা সেটা কিন্তু একদম বন্ধ করা। তখন না সবাই আর কি অবাক হলো যে ওরা স্পষ্ট শুনলো যে দরজা বন্ধ করা আর খোলার শব্দ শুনেছে, তো দরজাটা তো বন্ধ করা, তাই আওয়াজটা আসলো কোথার থেকে। তো যাই হোক, সেদিনকার রাতের বেলা দেবজিৎ, ওর এক দাদা এবং যে কাকা আর কি শুতো, তো তিনজন আর কি শুয়েছে। এবার একটা খাটে ওরা আর কি পাশাপাশি শুয়েছে। আচমকা ওর কাকা বলছে যে আরে আমাকে ডিস্টার্ব করিস না, আমাকে ঘুমোতে দে। তো দেবজিৎ আর কি বলছে আরে কি হলো তোমার, কে ডিস্টার্ব করছে? বলে আরে মাথার মধ্যে কেন খোঁচা মারছিস? তখন দেবজিৎ আর কিছু বুঝলো না। যাই হোক, তারপর আবার শুয়ে পড়েছে। এবার আরও 1-1.5 ঘন্টা পার হয়েছে। তো আবার ওর কাকা বলছে যে কিরে দেবজিৎ, তোকে বললাম আমাকে ডিস্টার্ব করিস না, আমার মাথার মধ্যে কেন হাত দিচ্ছিস? তো দেবজিৎ না বুঝতে পারছেন যে কী বলছে ওর কাকা। তো কাকাকে বলছে আরে আমি কোথায় হাত দিলাম, আমি তো ঘুমোচ্ছিলাম। তো ওর কাকা দেবজিতের দিকে পাশ ফিরে শোয়, মানে দেবজিৎ আর ওর কাকা আর কি মুখোমুখি শুয়েছে। তো একটু পর আবার ওর কাকার অনুভব হলো যে ওনার মাথায় কোনো কিছুর একটা স্পর্শ হচ্ছে, আর তার সাথে একটা মড়মড় করে শব্দ হচ্ছে, মানে কিছু একটা ঝুলছে। তো ওর কাকা না প্রচণ্ড ভয় পেয়ে যায়, মানে একটা তো স্পর্শ পাচ্ছে, যে তাকাবে ওদিকে কিসের স্পর্শ সেটা দেখারও শক্তি ছিল না, মানে দেহ একদম ফ্রিজ হয়ে গেছে। কারণ ওর কাকা তখন বুঝতে পারছে যে এই যে খোঁচার যে অনুভূতিটা পাচ্ছে এটা তো দেবজিৎ মারছে না, কারণ দেবজিৎ তো ওনার সামনেই শুয়ে আছে। তো ওর কাকা না ওইভাবেই চুপচাপ শুয়ে থাকে। এবার বুঝতে পারছে যে কিছু একটা স্পর্শ করলো, তারপর সেই জিনিসটা ধীরে ধীরে সরে গেল, এবং যে মরমর করে যে আওয়াজটা হচ্ছিল সেই আওয়াজটাও ধীরে ধীরে দরজার দিকে গিয়ে মিলিয়ে গেল। এটা ওর কাকা মানে একদম শুয়ে থেকে স্পষ্ট বুঝেছিল। তো পরের দিন যখন সকাল হলো তখন সেই কাকু তো প্রচণ্ড ভয় পেয়েছিল। তো দেবজিৎ আর দেবজিতের যে আরেক দাদা ছিল ওদেরকে জানালো যে রাতের বেলা যে ফিলিংসটা হলো। তখন দেবজিৎ বলল যে এরকম সেম ঘটনা জেঠুর সাথেও ঘটেছিল আসামে। মানে আসামে গিয়েও তো জেঠুর সাথে একদম অ্যাকুরেট ঘটনা ঘটেছিল, যে ওখানেও শুয়েছিল, কোনো কিছুর একটা মাথা মাথায় স্পর্শ পেয়েছিল। সেই জিনিসগুলো তখন বলল। আসলে দেবজিতের জেঠু যখন দেবজিৎকে বলেছিল বা ওর মাকে বলেছিল, তখন দেবজিৎ আর কি ভয় পেয়ে বিশ্বাস করলেও ওর মা বিশ্বাস করেনি, ভেবেছে এমনি হয়তো ঘটনা, এমনি হয়তো গল্প বানিয়ে বলছে। কিন্তু এখন যখন দেবজিৎ আর কি শুনলো যে ওর কাকুর সাথেও সেম জিনিসটা হলো, তখন তো জিনিসটা প্রমাণ হলো যে ওর জেঠু যে কথাটা বলেছে সেটা একদম সত্যি কথা। আর কাকু কিন্তু দেবজিতের জেঠুর সাথে ঘটা যে ঘটনাটা সেটা কিন্তু জানতো না। যাই হোক, তখন তো সবাই ভয় পেয়ে গেছে। তো শ্রাদ্ধ যতদিন না হয়েছে সেই কয়দিন ওরা রাতেরবেলা সেই বাড়িতে শোয়নি। এবার জেঠুর ফ্ল্যাট ওইভাবেই ফাঁকা পড়েছিল। কিন্তু সন্ধ্যাবেলা করে দেবজিতের মা, তারপর আরও অনেকে এসে জেঠুর যে গন্ডি কাটা ছিল সুতোতে, সেখানে ধূপকাঠি প্রদীপ এগুলো কিন্তু জ্বালাতো। যতক্ষণ আর কি ধূপকাঠি প্রদীপ আর কি জ্বলতো, তারপর একা একা নিভে গেলে তখন তারা ফ্ল্যাটটা বন্ধ করে চলে যেত। তো শ্রাদ্ধ সেদিনকার সকালবেলা ফ্ল্যাটের দরজাটা খোলা হয়, তখন অনেকেই আর কি এসেছে। খুলে দেখছে যে দেবজিতের জেঠুর যেখানে গন্ডিটা আর কি কাটা ছিল সেই গন্ডির সুতোগুলো ছিঁড়ে আছে। আগের দিন কিন্তু একদম ঠিকঠাক ছিল, মানে এই যে 13 দিন গেল, এই 13 দিন কিন্তু একদম ঠিকঠাক ছিল, কোনো কিছু ঘটেনি। কিন্তু যেদিনকার শ্রাদ্ধ ওদিনকার সকালবেলা যখন খুললো দরজাটা, তারপর ঘরটা একটু পরিষ্কার করবে, কারণ ঠাকুরমশাই এসে তো শ্রাদ্ধের কাজটা করবে, তখন দেখি যে ওই গন্ডির সুতোটা ছেঁড়া। এবার কি আর করবে, ঘর তারপর পরিষ্কার করা হলো, কারণ একটু পরে তো ঠাকুরমশাই এসে শ্রাদ্ধ শান্তি আর কি করবে। তো যাই হোক, কিছুক্ষণ পর ঠাকুরমশাই আসলো, আসার পর শ্রাদ্ধ শান্তি করে, এবং জেঠুর যে স্ত্রী আছে উনি বাপের বাড়িতে নিজের মতো করে জেঠুর নামে শ্রাদ্ধ শান্তি করে। তো তারপর থেকে মানে এই ফ্ল্যাটে যখন জেঠুর শ্রাদ্ধটা হলো, তারপর ওই ফ্ল্যাটটা লক করে দেয় এবং চাবি নিয়ে জেঠুর স্ত্রীকে দিয়ে দেয়। তারপর দেবজিৎরা ওই ফ্ল্যাটে আর কোনোদিন পাও রাখেনি, এবং দেবজিতের যে জেঠিমা ওনার সাথে আর কোনোদিন কথাও ওরা কেউ বলেনি, মানে সবার সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে। পরে একদিন ওরা জানতে পারে সেই যে ফ্ল্যাটটা ছিল ওই ফ্ল্যাটটা বলে অন্য একজনের কাছে জেঠিমা বিক্রি করে দেয়। মোটামুটি এটা জানতে পেরেছে 1.5 থেকে 2 বছর পর। এবার যারা কিনেছে তারা কেমন আছে বা তারা কি করে আছে সেটা তো তারাই জানে। মানে একটা জিনিস চিন্তা করো, দেবজিতের জেঠু যখন আসামে গিয়েছিল, যে বাড়িটার মধ্যে ছিল, হয়তো সেই ঘরে কেউ ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছিল, এবং সেই যে পাটা সেটাই আর কি টাচ হচ্ছিল ওনার মাথায়, এবং ওই এন্টিটিটা এই ফ্ল্যাটে চলে আসে,
জেঠুর সাথে, এবং জেঠুর শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। কারণ একটা নেগেটিভ এনার্জির মধ্যে একটা তো নেগেটিভ ভাইব থাকে, সেই কারণে সেই নেগেটিভ এনার্জির প্রভাব জেঠুর উপর পড়ছিল। তাই কেউ বুঝতেই পারেনি যে জেঠু কেন দিন দিন শুকিয়ে যাচ্ছে। হয়তো জেঠু বুঝতে পারতো যে ওনার ফ্ল্যাটে কিছু একটা খারাপ আছে, কিন্তু কাউকে কোনো কিছু বলতে পারেনি, বা সেই এন্টিটিটা হয়তো কাউকে বলতে দেয়নি। যদিও জেঠু প্রথম অবস্থায় বলেছিল, তখন তো কেউ বিশ্বাসও করেনি। আর দেবজিতের আরও এক কাকু যে ফিলিংসটা পেয়েছিল, মানে এই ফ্ল্যাটে যখন শুয়েছিল, তখন ওনারও তো মনে হয়েছে যে ওনার মাথায় কোনো কিছু একটা জিনিস টাচ হচ্ছে। তখন ওই কাকুও প্রচণ্ড ভয় পেয়ে যায়। তো উনি আবার পরের দিনই কোনো ওঝা তান্ত্রিকের কাছে গিয়ে নিজেকে ঝাড়িয়ে নেয়। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও। আর কে কোথা থেকে শুনছো এটাও কিন্তু অবশ্য কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, এবং ঘটনাটা শেয়ার করে দিও। আর তোমরাও যদি তোমাদের সাথে ঘটা কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা বা তোমার জানা কোনো ঘটনা আমার সাথে শেয়ার করতে চাও, তাহলে ডেসক্রিপশনে দেখবে আমার মেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। সেখানে তোমরা টেক্সট করতে পারো, ভয়েস মেসেজ পাঠাতে পারো, বা ফোন করে আমাকে তোমাদের অভিজ্ঞতা জানাতে পারো। তো আজকের মতন টাটা, গুড বাই। তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকি, বাই। দেখলে তো টিটিও ঠিক করলো।